শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। জানাবো ঈদ উচ্ছ্বাসে বাড়ি ফেরার খবর। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। তবে কমবেশি সকলেই ভোগান্তি নিয়ে বাড়ির পথ ধরেছেন। মহাসড়কেও আছে দুর্ভোগ। ঈদযাত্রার খবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সদরঘাটে রয়েছেন আরিফুর রহমান সবুজ, যাচ্ছি তার কাছে। সবুজ, শেষ মুহূর্তে লঞ্চে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ রয়েছে কি? শাওন, এখন পর্যন্ত লঞ্চে যারা বাড়ি ফিরছেন তাদের ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার যে জায়গাটি সেটি এখন পর্যন্ত কারো কাছ থেকে শোনা যায়নি, কেউ এরকম অভিযোগ করেননি। এবং কিছুক্ষণ আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী কথা বলেছেন, তিনি বলছেন যে 34টি রুটে এখান থেকে সদরঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যায়, সেই 34টি রুটের বেশিরভাগ রুট যে নির্ধারিত ভাড়া রয়েছে সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 15% কমে মূলত ভাড়া নেওয়া হচ্ছে, এটি ঈদ উপলক্ষে। এবং এখন পর্যন্ত যত ঈদের যাত্রা যেদিন থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত নির্বিঘ্নেই লঞ্চগুলো এখান থেকে ছাড়ছে। এবং আমরাও এসে দেখেছি, অর্থাৎ গতকালকের যে ঘটনাটি, একটি দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা বাদ দিয়ে এখান থেকে লঞ্চগুলো নির্বিঘ্নেই আসছে এবং যাচ্ছে। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে 5টা পর্যন্ত বিআইডব্লিউটি এর যে তথ্য রয়েছে, বিআইডব্লিউটি এর তথ্য মতে প্রায় 78টি লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন রুটে। অর্থাৎ যেটি বলছিলাম 34টি রুট রয়েছে দক্ষিণ অঞ্চলের মানুষজন। বলা যায় যে অন্যান্য বারের চেয়ে যেই রকম ভিড় থাকে সেই ভিড়টি গত দুদিন বেশ ছিল, তবে আজকে কিছুটা কম। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী আল-আমিন হক অহন, এবার তার কাছে যাচ্ছি। অহন, যাত্রীদের ভিড় কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। ভিড় অনেকটাই কমে গেছে, বিশেষ করে সকালের দিকে আমরা যে পরিমাণ যাত্রী চাপ দেখেছি এখন কিন্তু সেই পরিমাণ যাত্রী চাপ নেই। আর গতকাল একটি বড় দুর্ঘটনা ঘটেছিল, সেটার রেশও তো আছে। আপনি জেনে থাকবেন যে এই মুহূর্তে যদি আমি একটু স্টেশনটি দেখাই, সেই যে অন্যান্য ঈদের আগের এই সময়টিতে যে পরিমাণ যাত্রী চাপ দেখা যায় সেটি আজ নেই, সেটি সকালে ছিল। তার মানে এমন নয় যে যাত্রী চাপ একেবারেই নেই। এবং সেই চাপ হয়তো মধ্যরাত আগের যে ট্রেনগুলো আছে, রাত 9টা-10টার দিকে যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেগুলোতে নিশ্চয়ই যাত্রী চাপ আরও বাড়বে। বিশেষ করে উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে আমি যথাসময়ে সবসময় দেখা যায় যাত্রী চাপ থাকে। তবে এই সব ট্রেন, বিশেষ করে এই ট্রেনটি একটি কমিউটার ট্রেন, এই ট্রেনে কিন্তু আমি যাত্রী চাপ দেখছি না, কিংবা ছাদেও লোক নেই। সাধারণ মানুষ যারা বলছেন তারা বলছিলেন যে ট্রেনে একটি সাধারণত আরামদায়ক জার্নির কথা ভেবেই তারা যাতায়াতের চেষ্টা করেন। তবে গতকালের যে ঘটনা ঘটে গেল উত্তরাঞ্চলের অন্তত 6টি জেলায়, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি পঞ্চগড় এক্সপ্রেসটি সকাল 11টা 45-এ যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত সেই ট্রেনটি ঢাকা ছেড়ে যায়নি। অর্থাৎ পুরো দিনটি এই ট্রেনের যাত্রীদেরকে অপেক্ষা করতে হচ্ছে ঢাকায়। এবং সেটি যেমন আছে, একই সঙ্গে আমরা দেখছিলাম যে সাধারণত এই সব যাত্রীরা অভিযোগ করে থাকেন ট্রেনের টিকিট কেটেও আসলে দিন শেষে সেই যে নির্ধারিত আসন সেটিতে তারা বসতে পারেন না, আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে থাকেন। নিশ্চয়ই 25% যে স্ট্যান্ডিং টিকিটের বিষয়টি আছে তার চাইতেও বেশি যাত্রী অনেক সময় ওঠে। এই বিষয়টি নিশ্চয়ই দিন শেষে সাধারণ মানুষ মনে করছেন ভোগান্তি কিছুটা মেনে নিয়েই তারা ঈদের আনন্দ উপভোগ করার জন্য ফিরছেন মায়ের কাছে, গ্রামের কাছে, স্বজনের কাছে। অহন, অনেক ধন্যবাদ আপনাকে। গাবতলী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম, এবার যাচ্ছি তার কাছে। তানভীর, শেষ সময়ে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? সময় মতো বাস কি ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন। শাওন, সময় মতো বাস ছেড়ে যাচ্ছে না এবং সবাই বলছে যে জ্যামের কারণে যেই পরিবহনটি, যেই বাসটি জ্যাম ছেড়ে আসতে পারছে সেটি তাড়াতাড়ি আসতে পারছে, আবার অনেক ক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টাও দেরি হচ্ছে। এখন আসলে যাত্রীদের সমাগম কিছুটা কম, তবে তারা সবাই আসলে আশপাশে আছে। এবং যেহেতু ইফতারের সময়, ইফতার পরবর্তী আসলে এই ইফতারের সময়টা তো সবাই আসলে ইফতারিতেই ব্যস্ত, এবং যারা যারা রোজা রেখেছেন তারা আসলে আশপাশ থেকে কিভাবে এই যে ইফতারটা করবেন সেটা নিয়ে তারা ব্যস্ত ছিলেন। এবং এই জন্যই আমরা দেখেছি যে আসলে সবাই কিন্তু আশপাশে রয়েছেন, কেউ কেউ কাউন্টারেই তাদের ইফতার সেরে নিয়েছেন। এবং এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি, কেউ কেউ বাড়তি ভাড়ার কথা বলেছেন, আবার অনেকে বলছেন যে বাড়তি ভাড়া নেওয়া না হলেও সময় মতো আসলে বাসগুলো আসছে না।
এবং এক্ষেত্রে একটা বিশাল বিলম্বের কথাও তারা বলছেন এই যে জ্যামের কারণে। এবং তারা বলছেন যে তারা গুগল ম্যাপেও দেখছেন যে কিছু কিছু জায়গায় আসলে কিছু কিছু এলাকাতে অনেক বেশি জ্যাম, এবং এই অনেক বেশি জ্যাম থাকার কারণেই এই দেরিটা হচ্ছে। আর যাত্রী চাপ অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা হলেও কম, এবং আর যেহেতু এখন এই সময়টাতে ইফতারের সময় আরও কম, কারণ সবাই আসলে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাসও সেভাবে ছেড়ে যাচ্ছে না, যার কারণে কাউন্টারে আমরা ভিড়গুলো দেখছি না। তবে এর আগে গত কয়েকদিন আমরা গাবতলীর যে অবস্থা দেখেছি তার সাথে যদি বিশ্লেষণ করা হয়, তুলনা করা হয়, বিচার করা হয়, তবে আজ কিন্তু যাত্রী সমাগম অনেকটাই কম। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন পরে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম। বলেন একই সঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, জাতীয় ঈদগাহ মাঠে নারী সহ 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এ সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, জাতীয় ঈদগাহ বায়তুল মোকাররম সহ অন্যান্য স্থানে ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঈদগাহ মাঠে ছাতা ছাড়া অন্য কিছু না নিয়ে যাওয়ার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, তবে ঈদের দিন সকালে যমুনায় সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যমুনায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঈদকে সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হচ্ছে পুরো এলাকা। শুধু সাধারণ মানুষ নয়, প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসবেন কূটনীতিক সহ গণ্যমান্য ব্যক্তিরাও। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন জানান, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের জন্য প্রস্তুত যমুনা। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদেরও। সরকার বলছে ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ নেই। বাস্তবে দেখা যাচ্ছে কোথাও কোথাও ঠিকই নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। সাধারণত ঈদের পরে ঈদ যাত্রা নিয়ে তথ্য জানালেও এবার আগেই বিবৃতি দিয়ে যাত্রী কল্যাণ সমিতি বাড়তি ভাড়ার প্রসঙ্গ সামনে এনেছে। বলা হয়েছে, ঈদ যাত্রায় ভাড়া নিয়ে নৈরাজ্য 20 বছরের রেকর্ড ভেঙেছে। কিভাবে কোন পদ্ধতিতে এই সমীক্ষা চালালো তারা, তা নিয়েই যমুনা টেলিভিশনের সঙ্গে কথা হয়েছে যাত্রী কল্যাণ সমিতির। ঈদের ছুটি শুরু হয় 17 মার্চ। তার আগে থেকেই বাড়ির পথ ধরেন রাজধানীর লাখো মানুষ। ঈদযাত্রা শুরুর আগে থেকে টার্মিনাল বাস স্ট্যান্ড পরিদর্শনে নামেন সড়ক পরিবহন মন্ত্রী। তার দাবি, পরিবহনগুলো বেশি তো নয়, বরং যাত্রীদের থেকে ক্ষেত্র বিশেষে ভাড়া কম নিচ্ছে এবার। নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো জায়গায় কম ভাড়াও তারা যাত্রী বহন করছে। কমটা খুব বেশি না, 20-30-50 টাকার মতো কম তারা নিচ্ছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। কিন্তু বাস্তবে চিত্রটা এমন নয়। কাউন্টার আর কাউন্টারের বাইরেও চলতি পথ থেকে কিছুটা বেশি ভাড়ায় যাত্রী নেয়ার অভিযোগ শুরু থেকেই। বাইবেল থেকে জামালপুরে ভাড়া 450 থেকে 500 টাকা, এখানে 800-900 টাকা ভাড়া চাচ্ছে। এত টাকা কেন? তার মধ্যে আবার যানবাহনও নাই ওরকম। আবার সরকার বলতেছে কোনো ভাড়া বেশি না, তাহলে এই টাকাটা নিতেছে কিভাবে? যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে বলা হয়েছে, 14 থেকে 18 মার্চ পর্যন্ত 87% বাস ও মিনি বাসে সরকারি চার্ট অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। ঢাকা থেকে রংপুরের 500 টাকার ভাড়া 1500 টাকা, ঢাকা থেকে ময়মনসিংহের 250 টাকার লোকাল ভাড়া 600 টাকা পর্যন্ত আদায়ের তথ্য রয়েছে তাদের হাতে। 87% বাসে অতিরিক্ত ভাড়ার তথ্য পেয়েছি। কোনো বাসে সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে, আবার কোনো বাসে হয়তো 50 টাকা 100 টাকা বাড়তি নিয়েছে। সমিতির মহাসচিবের কাছে প্রশ্ন ছিল, ঠিক কোন পদ্ধতি বা কি ধরনের তথ্যের ভিত্তিতে তারা অনেক বেশি ভাড়া নেওয়ার কথা বলছেন। 5টি বিভাগে আমরা প্রায় 150 যাত্রীর সাথে কথা বলেছি। 800 টাকার ভাড়া 2200 টাকা নিচ্ছে, আবার কারো কাছ থেকে 500 টাকার ভাড়া 700 টাকা নিচ্ছে। গড় অ্যাভারেজ করেছি আমরা। গড় অ্যাভারেজ করলে আমরা আমাদের যে স্যাম্পল, এখানে আমরা 350 টাকা পর্যন্ত পার টিকেটে গড় করতে পেরেছি। যাত্রী কল্যাণের দাবি, ঈদ যাত্রায় 20 বছরের নৈরাজ্যের রেকর্ড ভেঙেছে এবার।
কেবলমাত্র মন্ত্রী ঘোষণা দিয়ে ভাড়া কমাতে চায়, এর মধ্য দিয়ে আসলে সমাধান হয় না। সরেজমিন দেখা গেছে পরিবহনগুলোকে নিয়ন্ত্রণে নজরদারির অভাব রয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সবশেষে ব্রিফ করবার কথা রয়েছে, সেই সম্পর্কে একটু জেনে নিতে চাই। সহকর্মী তানজিম শাফিন সেখানে রয়েছেন। শাফিন, কি অবস্থা এই মুহূর্তে, জানাবেন বিস্তারিত। শাওন, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকটি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। ইফতারের পরে, মাগরিবের নামাজের পরে মূলত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকটি এই ইসলামিক ফাউন্ডেশনে বায়তুল মোকাররমের এখানে অনুষ্ঠিত হবে এবং এর পরপর সেই সিদ্ধান্তগুলো যখন আসতে থাকবে সারা দেশ থেকে, মূলত সারা দেশের যে তথ্য, সেই তথ্য পর্যালোচনা করেই তারপরে সিদ্ধান্ত দেওয়া হবে যে শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে দেখা গেছে কিনা, এবং তার ভিত্তিতেই নির্ধারণ করা হবে যে আমাদের ঈদ আসলে শুক্র বা শনিবার কবে হচ্ছে। জানেন যে আজকে আফগানিস্তান সহ আফ্রিকার কিছু দেশে ঈদ পালিত হয়েছে। এছাড়া সৌদি আরবে যেহেতু শাওয়াল মাসের চাঁদ তারা দেখেনি, সুতরাং শুক্রবারে সেখানে ঈদ পালিত হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই শুক্রবারে ঈদ পালিত হওয়ার কথা রয়েছে এবং আরও অনেকগুলো দেশ রয়েছে যারা বাংলাদেশের মতো আজকে চাঁদ দেখার উপরে নির্ভর করে শুক্রবার শনিবারে যে ঈদ সেটি নির্ধারিত হবে এবং সেই বিষয়টি কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। যেহেতু জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকটিতে তথ্য পর্যালোচনা করা হয়, মূলত সারা দেশে 3টি ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই ফোন নাম্বারগুলোতে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন থেকে যে কর্মকর্তারা জানাতে পারবেন, পাশাপাশি সাধারণ নাগরিকরাও এই ফোন নম্বরের মধ্য দিয়ে চাঁদ দেখার সেই তথ্য জানাতে পারবেন এবং সেই তথ্যগুলো নিশ্চিত হওয়ার ভিত্তিতে তথ্য পর্যালোচনার পরেই জানা যাবে যে আগামীকাল বা শনিবার বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপন হবে কিনা বা শাওয়াল মাসের চাঁদটি আসলে আজকের সন্ধ্যায় দেখা গেল কিনা। তো এখন আসলে আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো ধর্মমন্ত্রীর সভাপতিত্বে সেই বৈঠকটি শুরু হবে এবং ফলাফলগুলো আসতে শুরু করবে। তারপরেই আসলে আমরা জানতে পারবো এবং জানতে পারবো যে শাওয়াল মাসের চাঁদ দেখা গেল কিনা এবং ঈদ কত তারিখে হচ্ছে। তো এই ছিল এখনো পর্যন্ত এখান থেকে আমার কাছে সর্বশেষ। শাফিন, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানী যমুনা ফিউচার পার্কে চলছে শেষ সময়ের ঈদের কেনাকাটা। সেখানে আছেন সহকর্মী সোমাইয়া ঐশী, সরাসরি যাচ্ছি তার কাছে। ঐশী, শেষ মুহূর্তের কেনাকাটায় মানুষের সমাগম কেমন দেখছেন? শাওন, ইফতারের সময় তো মাত্র কিছুক্ষণ হয়েছে শেষ হলো, মানুষ তবুও শপিং মলে প্রবেশ করা শুরু করেছেন। একটু আগে ইফতারের কারণে আসলে স্টলগুলো সেই প্রস্তুতি ছিল ইফতারের, এবং এখন আসলে জনসাধারণ বা ক্রেতাদের জন্য একদমই আবারও নতুন করে সুসজ্জিত হয়েছে শপিং মলগুলো এবং শপিং মলের যে স্টোরগুলো আছে সেগুলো। এবং আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে মানুষ প্রবেশ করছেন ইফতারের পরপরই। বিভিন্ন যে স্টলগুলো আছে এখানে, বিভিন্ন ব্র্যান্ডের যে শোরুমগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে তারা শেষ মুহূর্তের কেনাকাটা করবেন। বিকেল থেকে আমরা বিভিন্ন ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন আমাদের যেহেতু সামনে আর একটি দিন আছে, তারপরে আসলে ঈদ এবং এরপরেই আসলে তাদের এই কারণে আসলে এই যে স্বল্প সময়ের মধ্যে শেষ যে কটি কেনাকাটা বাকি আছে সেগুলো তারা করছেন। অনেকে আবার জেনেছি যে প্রচণ্ড ভিড় এড়ানোর জন্যই আসলে আজকের দিনটি বেছে নিয়েছেন। কেউ হয়তো আগামীকালকে এসে শপিং করবেন যাতে করে ভিড় একদমই না থাকে। আসলে যারা একটু স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে অভ্যস্ত কিংবা ভিড়ের মধ্যে ঠেলাঠেলি না করে নিজের মতো করে কিছু জিনিস পছন্দ করে বেছে নিয়ে কেনাকাটা করতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারাই আসলে একদম এই শেষ সময়টাতে কেনাকাটা করছেন। এবং যেহেতু যমুনা ফিউচার পার্কে একই ছাদের নিচে সমস্ত ধরনের পণ্য তারা পেয়ে যাচ্ছেন, শিশুদের পোশাক থেকে শুরু করে পোশাক, প্রসাধনী, একই সঙ্গে ঈদের বাজারও অনেকে কেনাকাটা করে নিয়ে যাচ্ছেন। ফলে সব দিকে একটা সুবিধাজনক পরিস্থিতি এবং আরামদায়ক পরিবেশে যমুনা ফিউচার পার্কে রাত 1টা পর্যন্ত চলবে এই কেনাকাটা। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।